আজকে আমরা দুটো এজ পড়ে ফেলবো অ্যাট এ টাইম। একটা হচ্ছে মডার্ন এজ বা মডার্ন ইংলিশ প্যারিয়ড, আরেকটা হচ্ছে পোস্ট মডার্ন ইংলিশ প্যারিয়ড বা পোস্ট মডার্ন এজ। এ দুটোকে আলাদা করা হয়েছে সাহিত্যের প্রয়োজনে বা প্রেক্ষাপটের উপর বিচার করে, কিন্তু এই দুটো এজের অ্যাক্টিভিটিসগুলো সেম। এবং এই অ্যাক্টিভিটিসগুলো আমরা যেহেতু এখন পোস্ট মডার্ন এজে বসবাস করছি, তাহলে এই দুটো এজের কিন্তু আপিলগুলো একই রকম। এবং আপিলগুলো আমরা অন্য অন্য এজগুলো আমরা ছিলাম না ওই সময়টাতে, আমরা ছবি দেখে, আমরা কথা শুনে অন্য অন্য এজগুলোকে আমরা অনুমান করেছি। যেমন ভিক্টোরিয়ান এজ বলো, রেনেসান্স প্যারিয়ড বলো, নিও ক্লাসিক্যাল বলো, রোমান্টিক বলো, ওগুলো কিন্তু আমরা অনুমান করে, লেখা পড়ে, ছবি দেখে আমরা অনুমান করেছি এজগুলো। বাট মডার্ন এজে আমরা নিজেও বসবাস করছি। সো মডার্ন এজ সম্পর্কে কিন্তু আমাদের ধারণা একটা চলে আসছে যে মডার্ন এজ কেমন। এই এজে সাহিত্য একবারে এখন উন্মুক্ত। এই সাহিত্য নিয়ে এখন যে কেউ রিসার্চ করতে পারে। আমাদের এই মডার্ন এজের আগ পর্যন্ত সাহিত্য কিন্তু তখন ওই সাবজেক্ট ম্যাটারটা ট্রিফল ছিল, যেমন বাতাসকে নিয়েও লিখেছে রোমান্টিক এজের কবিরা। কিন্তু তখন কিন্তু ওই ট্রিফল লোকজন, যেগুলো সাধারণ মানুষ, তারা লিখতে পারতো না, লিখতো শুধু কবি সাহিত্যিক বড় বড় লোকেরা। বাট এই যে আমাদের রোমান্টিক পেরিয়ড মডার্ন এজে এসে, মডার্ন এজ বা পোস্ট মডার্ন এজে এসে কিন্তু এখানে কিন্তু এখন লেখালেখিটাও সবাই করতে পারে। তার মানে সাহিত্যের আর কোনো রকম ব্যারিয়ার নেই এখন। এখন যে কেউ, সাপোজ তুমি, আমি, এনিবডি, আমরা যদি মনে করি যে আমরা লিখবো একটা বই, হ্যাঁ, তাহলে ইট ইজ পসিবল। বাট একটা সময় আমরা আগের যে এজগুলো দেখেছি, হ্যাঁ, সেই এজগুলোতে ব্যাপারটা কোয়াইট ডিফারেন্ট ছিল। তাহলে আমরা এখন সেই এজে বসবাস করছি, মডার্ন এজ। তাহলে এই মডার্ন এজটা কিন্তু শুরু হয়েছে 1901 সালে, তাহলে 1901। তাহলে এটা শুরু হলো কখন? আমি আগেই বলেছি, ইংরেজি সাহিত্যের সঙ্গে তোমার ইংল্যান্ডের রাজা রানী, তাদের কিন্তু একটা কানেকশন আছে। তাহলে 1901 সালে আমাদের কুইন ভিক্টোরিয়া, ইনি মারা যান। আর কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এই ভিক্টোরিয়ান এজটার সমাপ্তি ঘটে। এজন্যই আমরা এই মডার্ন এজটাকে ধরছি 1901 সাল থেকে। এক্স্যাক্টলি মডার্ন এজের যে কিছু কিছু কৃষ্টি কালচার, এগুলো কিন্তু 1901-এর আগেই, অর্থাৎ কুইন ভিক্টোরিয়ার সময়টাতেও পাওয়া গিয়েছিল। কিন্তু ভিক্টোরিয়া বেঁচে ছিলেন যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত আমরা এজটাকে মডার্ন এজে নিয়ে যেতে পারছি না। তার অ্যাক্টিভিটিসগুলো আগেই ছিল, বাট এজটা শুরু হচ্ছে অফিসিয়ালি এই 1901 থেকে। আর এই মডার্ন এজটা শেষ হচ্ছে 1939, 1939 সালে। এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে। যেমন মডার্ন এজটা শুরু 1901-এ, এটা নিয়ে কোনো দ্বিমত নেই কারো, কিন্তু শেষ নিয়ে অনেক দ্বিমত আছে। কেউ বলেছে 1930-এ শেষ হয়েছে, কেউ বলেছে 1936 অর্থাৎ 1936 এটা শেষ হয়েছে, আবার বেশিরভাগ বলেছে যে এটা 1939-এ শেষ হয়েছে। তাহলে যেটা বেশিরভাগ বললো আমরা সেটাকেই অ্যাকসেপ্ট করে নেব। সো আমাদের পরীক্ষায় যদি এটা নিয়ে কোশ্চেন আসে, তাহলে কিন্তু আমরা এই টাইম লাইনটা ওখানে থ্রো করে দেব যে মডার্ন এজের টাইম লাইন বা পেরিয়ডটা কতটুকু ছিল। তাহলে তোমাকে উত্তর দিতে হবে মডার্ন এজ started in 1901 and ended in 1939। তোমাকে এই আনসারটা করতে হবে। তাহলে এখানে তখন কিন্তু আমাদের কেবল আমাদের জয়েন করতেছে মানুষ, হ্যাঁ, নতুন মানুষ, আচ্ছা হোক। তাহলে এখানে কিন্তু মনে রাখবা যে কুইন ভিক্টোরিয়ার পরে, তাহলে ইংল্যান্ডের তখন রাজা হয়ে গেল এডওয়ার্ড 7। এডওয়ার্ড 7-এর পরে আসলো ওখানেই ওদেরই বংশধর জর্জ 5। এই জর্জ 5-এর পরে এসছে জর্জ 6। রাজা রানীর হিসাব শেষ। এই জর্জ 6-এর পরেই কিন্তু আমাদের চলে আসবে এই যে রানিং পিরিয়ড, যেটা এলিজাবেথ 2। এখন যিনি আছেন কুইন এলিজাবেথ 2। হাউ ওল্ড ইজ কুইন এলিজাবেথ 2? জিহাদ, ক্যান ইউ হিয়ার মি? হাউ ওল্ড ইজ কুইন এলিজাবেথ 2? আগে বলেছিলাম কুইন 91 years. থ্যাংক ইউ, 90 প্লাস 92 ইয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। 92 ইয়ার্স ওল্ড এই কুইন এলিজাবেথ, এখনকার রানী। তাহলে কুইন এলিজাবেথ কিন্তু আমি আগেও বলেছিলাম ইনি হচ্ছেন এই যে জর্জ 5-এর ছেলে হচ্ছে জর্জ 6, আর জর্জ 6-এরই উত্তরাধিকার হচ্ছে কিন্তু এই কুইন এলিজাবেথ, যিনি বর্তমানে আছেন। Sir? এনিবডি? ইয়েস, ক্যারি অন।
এলিজাবেথ যেটা টু, ইনি কি হচ্ছেন 20 বছর বয়সে রাজত্বভার নিছিলেন? ইনি মানে ইনি তার ইনি হ্যাঁ, রাজ এবাউট এবাউট 20 তার বয়স। বছরের হ্যাঁ, রাজত্ব তিনি তিনি হচ্ছে তিনি তিনি ওরকমই 20-এর উপরে ছিল রে। টোয়েন্টি 72 টু ইয়ার্স হ্যাঁ, তার রাজত্বকাল চলতেছে। হ্যাঁ, অনেক দিন উনি রাজত্বকালে উনি শুরু করেছেন কিন্তু এই যে 1952-তে। জি, 72 ইয়ার্স হ্যাঁ, তখন। হ্যাঁ, 1952 থেকে এই যে তোমার 2021 সাল, তাই না? তাহলে মানে তো উনি শাসনভার নিয়েছেন আফটার 20 আর কি। আফটার 23 আর 24-এ গিয়ে এই অল্প বয়সে উনি রানী হয়েছিলেন, এখনও আছেন, যদিও পাওয়ার একটু লেস ওনার, কিন্তু ইংল্যান্ডে অনেক পাওয়ার আছে এখনও। তাহলে আমরা এই যে ভিক্টোরিয়ান এজটা আমরা রানী ভিক্টোরিয়ার মৃত্যুর মাধ্যমেই শেষ করতে দেখলাম। এই দুটো এজ, একটা পোস্ট মডার্ন একটা মডার্ন, ভাগ করা হলো কেন? এই দুটোতে কিন্তু কালচারগুলো বা সাহিত্যটা একই রকমভাবে চলছে। তো এই আমরা ভাগ করলাম কিন্তু দুটো কারণে, মনে রাখতে হবে। এই যে মডার্ন এজ অব লিটারেচার, যেটা আমরা মডার্ন এজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আসলে প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে কানেক্টেড হচ্ছে মডার্ন এজ। আর যেটা পরের এজ রয়েছে পোস্ট মডার্ন, এটাকে আলাদা করা হয়েছে, এটা হলো আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে কানেক্টেড আছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হয়েছিল 1914 সালে, আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয়েছে 1918 সালে। তো তাই আমাদের এই মডার্ন এজটা, আমাদের এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটার যখন শুরু হয় তার আগেও মডার্ন এজ ছিল, আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরেও তার প্রভাবটা ছিল মডার্ন এজে। তারপরে কিন্তু যখন এসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, সেটা হচ্ছে 1939 সালে। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা 1939 থেকে শুরু হয়ে 1945 অবধি চলেছিল, 6 বছর। এখন থার্ড ওয়ার্ল্ড ওয়ারের চিন্তা করো, তাই না? থার্ড ওয়ার্ল্ড ওয়ার কখন বা লাগতেছে এটা অবস্থা, কখন ইন্ডিয়ার সঙ্গে একবার চীনের লাগে, একবার হচ্ছে পাকিস্তানের লাগছে, একবার আমেরিকার সঙ্গে লাগছে, তোমার ওই যে কিম জং উমের, হ্যাঁ, মানে উত্তর কোরিয়া। এই থার্ড ওয়ার্ল্ড ওয়ারের কিন্তু প্রিপারেশান চলছে আর কি, কখন কখন বা লাগে যায়। তো এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা তাহলে হচ্ছে আমাদের মডার্ন এজ, এই জন্যই মডার্ন এজটাকে আলাদা করা হয়েছে। তাহলে মডার্ন এজে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ছিল, আর তোমার পরের যে এজটা পোস্ট মডার্ন, এখানে গিয়ে আমরা কিন্তু পাচ্ছি ইম্প্যাক্টটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলতে তোমার ধরো শুরু হয়েছে এটা 1939 সালে, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে 1945 সালে। এটা খুব ভালো করে মনে রাখবা। আর এখানে এগুলো সাবডিভিশন আছে, এই মডার্ন এজ বা পোস্ট মডার্ন এজ, বেসিক্যালি মডার্ন এজের এগুলো সাবডিভিশন রয়েছে, ছোট ছোট সাবডিভিশন। এগুলো খুব বড় ইফেক্ট ফেলবে না। যেমন দুটো সাবডিভিশন করা হয়েছে মডার্ন এজটাকে বা পোস্ট মডার্নটাকে। একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এডওয়ার্ডিয়ান পিরিয়ড অনেক সময় পাবা তুমি বইয়ের ভিতরে। এডওয়ার্ডিয়ান পিরিয়ড দেখে ভয় পেও না, এটা হচ্ছে এই যে কিং এডওয়ার্ড, যেটা ভিক্টোরিয়া কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর পরে যিনি ইংল্যান্ডের রাজা হলেন, এডওয়ার্ড 7। এই এডওয়ার্ড 7-এর নাম অনুসারে তার জীবদ্দশার সময়টাকে এডওয়ার্ডিয়ান পিরিয়ড বলা হয় ইংরেজি সাহিত্যে। আরেকটা আছে এই যে জর্জ, তার এডওয়ার্ডের পরেই চলে আসলো জর্জ 5 বা জর্জ 6। এই জর্জের কারণে কিন্তু এই পিরিয়ডটাকে বলা হয় জর্জিয়ান পিরিয়ড। দুটো জর্জ আছে, জর্জ 5 একটা, আরেকটা জর্জ 6। দুটো পিরিয়ডে দুটো টাইম লাইনটা আলাদা, তাহলে দুটো পিরিয়ডকে জর্জিয়ান পিরিয়ডও বলা যায়। এটা তুমি বইয়ের ভিতরে পেয়ে যেতে পারো, তখন ভয় পেও না। তাহলে এই জর্জের পরেই কিন্তু জর্জের উত্তরাধিকার চলে আসলো এলিজাবেথ 2। এলিজাবেথ 2টাকে তাহলে আমরা এলিজাবেথিয়ান 2, হ্যাঁ, এখনও এই পিরিয়ডের নাম এলিজাবেথ 2 পিরিয়ড দেওয়া হয়নি, হয়তো তার মৃত্যুর পরে এই পিরিয়ডের নাম ওরকম চলে আসবে আবার, হ্যাঁ, যে এলিজাবেথান পিরিয়ড 2। আর এলিজাবেথান পিরিয়ড 1 তো ছিল হোয়েন জিহাদ, ক্যান ইউ আনসার মি? এলিজাবেথ 1 এটা কত সালে শুরু হয়েছিল? এলিজাবেথ 1, মনে করতে পারতেছি না। এলিজাবেথ 1 তো ওই যে তোমার 1500 সালে, মিডিল ইংলিশের পরেই, যখন তোমার রেনেসান্সে ঢুকলা তুমি। রেনেসান্সের প্রথম পার্টটা হচ্ছে রেনেসান্সের প্রিপারেশান ছিল 58 বছর, আর 58 বছরের পরে 1558 থেকে এলিজাবেথান পিরিয়ড শুরু হয়েছে, যেটা কুইন এলিজাবেথ 1 ছিল, সেটা রেনেসান্সে গিয়ে। আর এখন কিন্তু আমরা নতুন করে একটা পিরিয়ড পেতে যাচ্ছি এলিজাবেথ 2। তাহলে এই নামগুলো সাব ডিভিশনগুলো এমনি বলে দিলাম তোমাদের, এগুলো মনে রাখার ব্যাপার আর কি।
তাহলে এই মডার্ন এজ যেটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতেই পারছো মডার্ন এজে কিন্তু এসে মানুষজন এখন মডার্ন মানে আধুনিক হয়ে গেছে, মানুষজন এখন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ছোটাছুটি শুরু করেছে। এই মডার্ন এজে এসে ভিক্টোরিয়ান এজেও কিন্তু আমরা রোমান্টিক যে রাইটাররা ছিল ভিক্টোরিয়ান এজেও কিন্তু তাদের এই ইমাজিনেশান বা তাদের যে কল্পনা বা ফিকশন এই ব্যাপারগুলোর উপরে একটা বাধা চলে এসছে ভিক্টোরিয়ানে, আমরা দেখতে পেয়েছিলাম। তো সেই জিনিসটা কিন্তু অলরেডি মডার্নে আরও ব্যাপক হয়েছিল। মডার্ন এজে এসে মানুষজন অনেক বেশি কমার্শিয়াল হয়ে গেল। মডার্ন এজে এসে মানুষজন লেখালেখি শুরু করলো সায়েন্স ফিকশন। তারা বিজ্ঞানের বিভিন্ন ব্যাপার নিয়ে, হুমায়ুন আহমেদের লেখাও আছে সায়েন্স ফিকশনের উপরে, বা ওনার যে ডক্টর জাফর ইকবাল সাহেব হুমায়ুন আহমেদের ভাই, তিনিও সায়েন্স ফিকশন লিখেছেন অনেকগুলো। এগুলো সব মডার্ন এজের জিনিস। এখানে মানুষজন ইকোনমিক্সের উপরেও সাহিত্য এসছে, বিজ্ঞানের উপরে সাহিত্য করেছে, হ্যাঁ, সাবজেক্ট ম্যাটারটা এরকম, এবং সাহিত্যটা উন্মুক্ত হয়ে গিয়েছে, এখন যে কেউ লিখতে পারে। তো এটা মডার্ন এজে লক্ষ্য করা গিয়েছে। তো মডার্ন এজে যেটা বেশিরভাগ সাহিত্যে কাজ হয়েছে সেটা হলো এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেটা শুরু হয়েছিল 1914 সালে আর শেষ হয়েছে 1918-তে। এই ওয়ার্ল্ড ওয়ারটার আগের এবং এই ওয়ার্ল্ড ওয়ারটার পরের যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের মডার্ন এজের সাহিত্যে আছে। যেমন ধরো আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1971-এ, তখন কিন্তু আমাদের যে সাহিত্য চর্চাটা হয়েছে, গান, কবিতা, এগুলো কিন্তু সবগুলো ছিল তখন আমাদের ওই 71-এর লিবারেশন ওয়ারকে নিয়েছিল। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওই সময় লেখা হয়েছে। বাট এখন কিন্তু আর ওই ধরনের সাহিত্য কালচার হচ্ছে না। তাহলে এই যে ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তাহলে ওই সময়টাতে কিন্তু, বা ওই সময়টার পরে এই সময়টাতে কিন্তু করছিল কি, তোমার ওই যুদ্ধের যে নেগেটিভ ইফেক্টগুলো, যুদ্ধ হলে সমাজে কত ক্ষতি হয়, হ্যাঁ, মানুষের কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে, এই যুদ্ধটা খারাপ, এই টাইপের এটার উপরেই কিন্তু অনেক লেখালেখি ওই সময় হয়েছে। মানে ফার্স্ট যেটা আমাদের মডার্ন, এই মডার্নে প্রি মডার্ন বলতে পারি আমরা এটাকে, মডার্নের পূর্বের অবস্থা। আর পোস্ট মডার্ন তো এই 39-এর পর থেকে। তাহলে এখানে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার একটা ভূমিকা রেখেছিল মডার্ন এজে, মনে রাখবা। আর সেই যুদ্ধের উপরেই কিন্তু লেখালেখিগুলো বেশি করে হয়েছে। এই সময়ে আমরা কবিতা পাবো, প্রোসও পাবো, কিন্তু এই সময়ে আমাদের ড্রামা লেখালেখি হয়েছে, পোস্ট মডার্নও হয়েছে, মডার্নেও হয়েছে, কিন্তু আমরা ড্রামাগুলো, এই সময়কার ড্রামাগুলো পড়ি না, সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়নি। কারণটা হলো এই ড্রামাগুলোকে বলা হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। অ্যাবসার্ড ড্রামা বলতে ড্রামাগুলোর সাবজেক্ট ম্যাটার, ড্রামাগুলোতে যে ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ টাইম, হ্যাঁ, ইউনিটি অফ অ্যাকশান, এই ড্রামাগুলোতে মেনটেন হয়। শেক্সপিয়ার যেটা করেছিলেন, এমন কোনো মেনটেনেন্স আমরা এই মডার্ন এজে এসে ড্রামাগুলোতে পাইনি, জন্য ড্রামাগুলো ইনক্লুড করা হয় না সিলেবাসে, এবং ড্রামাগুলোকে বলা হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। ওই যে অনেকটা ব্যারেন এজে যেমন সাহিত্য বিস্তৃত হয়নি, তাহলে মডার্ন বা পোস্ট মডার্নে এখনও ড্রামাগুলো অ্যাবসার্ড ড্রামা হয়ে আছে। এখানে নোভেল মোটামুটি আছে, আমরা নোভেল পড়ছিও। এই মডার্ন এজের কিন্তু অনেক সাহিত্য তোমরা ফার্স্ট ইয়ার থেকে পড়া শুরু করেছো। যেমন ওই যে জেমস জয়েস, উনি মডার্ন একজন রাইটার, ওনার প্রোস রাইটার উনি, তাই না? আমরা ওনার পড়া পড়েছি। জেমস জয়েস কি পড়েছি? জিহাদ, ক্যান ইউ টেল মি? জেমস জয়েস ফার্স্ট ইয়ারে পড়েছো কিন্তু। অ্যারাবি পড়েছো, একটা ছোট গল্প ফিকশন, ওটা ডাবলিনার্স নামে একটা ইয়ে ছিল, তোমার ওই কবিতা সংকলন বা প্রোস সংকলন। আমাদের ওটা হয়তো ছিল না স্যার। হ্যাঁ ছিল, ফিকশনে আছে, ফার্স্ট ইয়ারে ছিল, ফার্স্ট ইয়ারে আগেও ছিল। অ্যারাবি ওটা ছিল, ওটা জেমস জয়েসের লেখা। তারপরে তোমরা মডার্ন এজের পড়েছো আনিতা দেশাইয়ের কি পড়েছো? গেমস আর টু লাইট। হ্যাঁ, Yes. হ্যাঁ, ওটাও কিন্তু তোমার মডার্ন এজের, অনিতা দেশাই, ইন্ডিয়ান রাইটার। মডার্ন এজে এসে কিন্তু সাহিত্যটা না শুধুমাত্র আর ইংল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, ইংরেজি সাহিত্য। মডার্ন এজে এসে ইংরেজি সাহিত্যেতে আমেরিকা একটা বড় ভূমিকা রেখেছে। মডার্ন এজ বা পোস্ট মডার্নে আমেরিকান যে রাইটাররা আছেন, এদের অনেকেই তখন নোবেল পুরস্কার, তখন তো নোবেল পর্যন্ত চালু হয়ে গেছে পোস্ট মডার্নে এসে, হ্যাঁ, নোবেল পুরস্কারও পেয়েছেন অনেক রাইটার আমাদের। যেমন একজন রবীন্দ্রনাথ ট্যাগর, ইনিও কিন্তু মডার্ন এজে পোস্ট মডার্নের রাইটার উনি ছিলেন, রবীন্দ্রনাথ ট্যাগর। তো রবীন্দ্রনাথ ট্যাগরও কিন্তু দেখো যে নোবেল পুরস্কার পেয়েছেন, তখন ইংরেজিতে ওনার লেখাটা ট্রান্সলেট করা হয়েছে, গীতাঞ্জলি। তো এরকম তখন কিন্তু আরও অন্য অন্য আরবের রাইটার ছিলেন, তো উনিও আমাদের এরকম ইংরেজিটা নিয়ে সবাই তখন কালচার করা শুরু করেছে। এখন যেটা চলছে, অ্যানিবডি, ইংরেজি এখন সবার সম্পদ বলতে পারি আমরা, ইংল্যান্ডের শুধু আর নয়। তাহলে এই আমাদের যে মডার্ন এজটা, এখানে মূলত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে ভূমিকা বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে প্রভাব, এটা নিয়ে লেখালেখি হয় বেশি। আর মনে রাখবা যেটা পোস্ট মডার্ন, এটা শুরু হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হলো,
তখন শুরু হলো, এবং এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে ইম্প্যাক্ট বা প্রভাবটা, এটাই আমরা পাবো কিন্তু ওই পোস্ট মডার্ন পিরিয়ডে। আর এখন অলরেডি পোস্ট মডার্নের পরে আমরা চলে এসেছি শেষ কিনারায় পোস্ট মডার্নের। তো এই এখন কিন্তু আমাদের আর সেই যুদ্ধের ইম্প্যাক্টটা কম আছে। এখন আমরা সমাজের বিভিন্ন রিফরমেশন, বিভিন্ন সাইড নিয়ে আমরা লেখালেখি করছি, ক্রিটিসাইজ করছি, বা আবিষ্কার নিয়ে লেখালেখি করছি। সাহিত্য এখন বিস্তৃত, পুরো মনে রাখবা, উন্মুক্ত এখন সাহিত্যটা। তাহলে আমরা মোটামুটি মডার্ন এজ আর পোস্ট মডার্ন এজ সম্পর্কে অনেকগুলো কথা বলে দিলাম। এটা দুটো যুদ্ধ, এই দুটো যুদ্ধের উপরেই কাজ। এইখানকার রাইটারগুলোর মধ্যে মনে রাখার মতো বড় ব্যাপার হচ্ছে নভেলিস্ট। এখানে দামি দামি যারা ছিলেন নভেলিস্ট, তাদের মধ্যে রয়েছেন জেমস জয়েস, যার পড়া পড়েছি আমরা। তারপরে ভার্জিনিয়া ওল্ফ পড়েছি বা পড়তে হবে, এখনও পড়িনি। হ্যাঁ, তারপরে ডরোথি রিচার্ডসন, এনাদের নোভেল আমাদের সিলেবাসে ইনক্লুডেড আছে, সবার পড়তে হবে। হ্যাঁ, তারপরে ফ্রোস্টার, এনারও পড়তে হবে। তারপরে এখানে আরও আছে পয়েট। এবারে আসো, প্রতিটা এজের না কিছু যেমন মডার্ন এজ বা পোস্ট মডার্নের তুমি কিছু নভেলিস্টের কথা মনে রাখবা, কিছু পয়েটের কথা মনে রাখবা, আর কিছু ড্রামাটিস্টের কথা মনে রাখবা। এখানে 3 রকমের সাহিত্য ছিল, একটা নভেল, একটা ড্রামা, আর একটা কবিতা। 3টে সাহিত্যই কিন্তু এখনও চলছে সমতালে, কিন্তু ড্রামাটা কম্পিটিশানে টিকতে পারছে না, ড্রামাটা ভালো করতে পারছে না। তাহলে পয়েটরা ভালো করেছে এখানে মডার্ন এজে এসে। ডাব্লিউ.বি. ইয়েটস, এনার পড়া আমাদের পড়তে হবে, সিলেবাসে অনেকগুলো আছে এনার পড়া। টি.এস. ইলিয়টের পড়াও পড়তে হবে আমাদেরকে, দামি রাইটার। আগে কিন্তু আমরা ওই যে গত দিনে দেখেছি তোমার ভিক্টোরিয়ান এজে এসে, ওটা কিন্তু একটা মহিলা রাইটারের ছদ্মনাম ছিল জর্জ ইলিয়ট, ওটা কিন্তু আলাদা। আর এটা হচ্ছে টি.এস. ইলিয়ট, এটা আলাদা। হ্যাঁ, এটা টমাস স্ট্রিনস ইলিয়ট, হ্যাঁ, এনার পড়া আমাদের আছে। আর ওটা ছিল জর্জ ইলিয়ট। তাহলে ইলিয়ট কিন্তু 2 জন ইংরেজিতে। হ্যাঁ, তারপরে এনার আরও পড়তে হবে আমাদের ডাইলান থমাস, এনার পরও পড়তে হবে, আমাদের সিলেবাসে এগুলো ইনক্লুডেড আছে। তাহলে মডার্ন পোস্ট মডার্নের এনারা পয়েট, দামি দামি পয়েট, নভেলিস্ট। এনাদের ম্যাক্সিমামগুলোই কিন্তু নোবেল পেয়েছেন। একটু পরেই দেখবো আমরা, অনেক রাইটার আছে মডার্ন এজের পোস্ট মডার্নের নোবেল প্রাপ্ত। ড্রামাটিস্টের মধ্যে এখানে রয়েছে টম স্টোপার্ট, জর্জ বার্নার্ড শ, এটা পড়তে হবে আমাদের। এটা আমরা পড়ছি অলরেডি, জর্জ বার্নার্ড শয়ের আমরা কি পড়েছি ইতোমধ্যে মনে আছে? আফসানা, ক্যান ইউ টেল মি সিঙ্গেল পিচ অফ রাইটিংস অফ জর্জ বার্নার্ড শ? জি স্যার। জর্জ বার্নার্ড শয়ের কি পড়েছো ইতোমধ্যে বলো? জর্জ বার্নার্ড শয়ের একটা ড্রামা। এটাও জর্জ বার্নার্ড শয়ের লেখা। ম্যাক্সিম গোর্কি, হ্যাঁ, ওই যে মা লিখেছেন। কোথায় এটা? থার্ড না ফোর্থ ইয়ারে? হ্যাঁ, অন্য ইয়ারে আছে আর কি, থার্ড ফোর্থে। তারপরে এখানে আরও নোভেলিস্ট আছে, স্যামুয়েল ব্যাকেট, খুব ভালো নোভেল লিখতে পারেন, নিয়ে অ্যাবসার্ড ড্রামা লিখেছেন ইনি আর কি। হ্যাঁ, আরও বেশ কয়েকজনের নাম দিয়েছি আমি। তাহলে এই আমাদের পোস্ট মডার্ন আর মডার্ন এজে এই দুটো এজ মিলিয়ে একসঙ্গেই পড়বো আমরা। দুটো এজকে শুধু একটা কারণেই আলাদা করলাম, সেটা হলো ওয়ার্ল্ড ওয়ারের কারণে। তাহলে এখানে আমরা নভেলিস্ট দেখলাম, পয়েট দেখলাম, ড্রামাটিস্ট দেখলাম, 3 রকমের সাহিত্যকর্ম এখানে হয়েছে মোটামুটি। তাহলে এবারে আমরা এই মডার্ন আর পোস্ট মডার্নে আমরা এখন ইয়েতে চলে যাব। এই একটু চিত্রটা দেখতে পারো। এই মডার্ন এজ বলতে আমাদেরই এজ। এই যে মডার্ন এজের এখন আধুনিকতা পুরোপুরি, মানুষের বিজ্ঞান, আধুনিকতা, ইন্ডাস্ট্রি, একেবারেই মানুষ এখন আমরা সোশ্যাল, এটাই মডার্ন এজের চিত্র। তাহলে এবার আমরা মডার্ন এজের রাইটারদের ওখানে চলে যাচ্ছি। এই যে আমাদের ফার্স্ট রাইটার মডার্ন এজ, ভার্জিনিয়া ওল্ফ, আমাদেরকে পড়তে হবে এনাকে। এই ভার্জিনিয়া ওল্ফ ইনি জন্মগ্রহণ করেছিলেন 1882 সালে, আর ইনি মৃত্যুবরণ করেছিলেন 1941। তার মানে ইনি মডার্ন পার করে ইনি পোস্ট মডার্নও পেয়েছেন কিছু। হ্যাঁ, ইনি ছিলেন কিন্তু একজন ইংলিশ রাইটার, ইংল্যান্ডের মানুষ। এখানে মডার্ন এজে অনেক রাইটার আমরা আমেরিকান পাবো, ইংল্যান্ডের চেয়ে বেশি এখন আমেরিকান রাইটার আগায় গেছে, এটা আমরা পোস্ট মডার্ন আর এই মডার্নে পাবো। তিনি ইংলিশ রাইটার ছিলেন। ইনি বলেছি আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট মডার্নিস্ট 20th সেঞ্চুরি। এই মডার্ন এজটাকে বা পোস্ট মডার্ন এজটাকে কিন্তু আমরা আরেকভাবে ডাকতে পারি, এটা 20th সেঞ্চুরি লিটারেচার। হ্যাঁ, 20th সেঞ্চুরি, যেটা 1901 সাল থেকে শুরু হলো, এটাকে আরেকটা শর্ট নাম দেওয়া যেতে পারে। মডার্ন আর পোস্ট মডার্ন পুরোটাকেই তুমি একটা নামে ডাকতে পারো, সেটা হলো 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার। তাহলে 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচারের মধ্যে ইনি একজন দামি রাইটার। তো ইনি কিন্তু এই যে স্ট্রিম অফ কনসাসনেস, এই মডার্ন বা পোস্ট মডার্ন এজের আমরা যদি বলি যে এখানে কি মেইনত পাওয়া যায়, কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা মনে রাখতে হবে, স্ট্রিম অফ কনসাসনেস। এই স্ট্রিম অফ কনসাসনেসটা মডার্ন এজের সব রাইটারের মধ্যেই পাওয়া যায়।
এখনও আছে। স্ট্রিম অফ কনসাসনেস মানে হচ্ছে কোনো একটা বিষয়ের উপর নিরবচ্ছিন্ন অবিচল অবিচল চিন্তা করে যাওয়া, মানে থিঙ্ক করছি। যেমন আমি তোমাদের আজকে পড়াচ্ছি, হ্যাঁ, লিটারেচার, হিস্ট্রি অফ লিটারেচার, নেক্সট ডে হোয়াট আই উইল রিড অর হোয়াট আই উইল টিচ ইউ, এটা কিন্তু আমাকে এখনও চিন্তা করতে হবে। তবে এটাই হলো স্ট্রিম অফ কনসাসনেস, নতুন নতুন চিন্তা সবসময়ই আসবে। হ্যাঁ, যেমন আমি তোমাদের পড়াচ্ছি, এটা নিউ মেথডে, আমি কীভাবে পড়িনি, আমরা পড়েছি কীভাবে, স্যারেরা বলতো শুনতাম না, কোনো বোর্ডেও লেখালেখি হতো না, কোনো কিছু দেখাও যেত না, জাস্ট কথাটা শুনতাম স্যারের মুখ থেকে। হ্যাঁ, হয়তো অল্প মডার্ন এজের 2-4টা রাইটারের নাম শুনলাম, একটু একটু শুনলাম। তো এখন কিন্তু আমরা ওভাবে না করে তোমাদেরকে দেখিয়ে পড়াচ্ছি। হয়তো এরপরে আরও কেউ চিন্তা করবে যে এর চেয়েও বেটার কী করা যেতে পারে। ইট ইজ স্ট্রিম অফ কনসাসনেস। হ্যাঁ, তো এই স্ট্রিম অফ কনসাসনেসটা প্রতিটা মডার্ন এজের রাইটারের ভিতরে পাওয়া যাবে। তো ইনি কিন্তু ইনি নোবেল পুরস্কার পাননি এখন পর্যন্ত, আমাদের তথ্যে নেই, ভার্জিনিয়া উলফ। এনার ইম্পর্ট্যান্ট যে রাইটিংসগুলো আছে সেগুলো মনে রাখো, এই যে টু দ্য লাইট হাউস, অরল্যান্ডো, হ্যাঁ, এ রুম অফ ওয়ান্স ওন, তারপরে দি ওয়েবস, এই মোটামুটি তার রাইটিংসগুলো ভার্জিনিয়া উলফের। তাহলে ইনি একজন আমরা বলতে পারি মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন দুটোই এনার মধ্যে আছে। হ্যাঁ, ইনি রাইটার ছিলেন, মনে রাখবা। তারপরে তাহলে আমরা চলে যাচ্ছি এবারে পরের জন বলতে উইলিয়াম বাটলার ইয়েটস, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটস। এই ডাব্লিউ.বি. ইয়েটসের পড়া আমরা পড়েছি অথবা পড়ব, এটা আমাদের পড়তেই হবে। ডাব্লিউ.বি. ইয়েটস একজন ইম্পর্ট্যান্ট মডার্ন রাইটার। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1865 আর মৃত্যুবরণ করেছেন 1939। তাহলে বেচারা মডার্ন এজেই মারা গিয়েছেন। হ্যাঁ, পোস্ট মডার্নে নিয়ে আর যেতে পারেননি। তাহলে ইনি ছিলেন ম্যান অফ আয়ারল্যান্ড, আইরিশ পয়েট। ইনি পয়েট ছিলেন, নট রাইটার। তাহলে যারা ড্রামা লিখে, হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে রাইটার আর বা ড্রামাটিস্ট, আর যারা কবিতা লেখে তাদের কিন্তু পয়েট। যারা নভেল লেখে তাদের নভেলিস্ট বলা যায়, আবার তাদের রাইটারও বলা যায়। যারা ফিকশন লেখে, নন ফিকশন লেখে, ছোট গল্প লেখে, তাদেরকেও রাইটার বলা হয়। কিন্তু যারা কবিতা লেখে তাদেরকে কবি বলতে হবে, পয়েট। তাহলে ইনি একজন আইরিশ পয়েট ছিলেন, হ্যাঁ, আয়ারল্যান্ডের কবি ছিলেন, আয়ারল্যান্ড। তো ইনিও একজন গুরুত্বপূর্ণ ফিগার। এই যে 20th সেঞ্চুরি লিটারেচার যেটা আমরা আজকে পড়ছি, এই 20th সেঞ্চুরি লিটারেচারে ইনিও একজন গুরুত্বপূর্ণ ফিগার। তো ইনি যেগুলো লেখা লিখছিলেন মোটামুটি তার মধ্যে নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু মনে রেখো ডাব্লিউ.বি. ইয়েটস ইনি 1923 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর আরেকটা পরিচয় দেই ডাব্লিউ.বি. ইয়েটসের, তিনি কিন্তু এই যে হি ওয়াজ এ বজুম ফ্রেন্ড অফ রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ট্যাগর আমরা জানি ইনি পড়াশোনা করেছেন লন্ডনে। হ্যাঁ, তো এই রবীন্দ্রনাথ ট্যাগরও কিন্তু এই ডাব্লিউ.বি. ইয়েটসের সঙ্গে তার সাক্ষাৎ ছিল এবং ভালো ঘনিষ্ঠতা ছিল। নোবেল পুরস্কার পেয়েছিলেন ইনি। হ্যাঁ, রবীন্দ্রনাথ কবে নোবেল পুরস্কার পেল? জেহাদ, ক্যান ইউ রিমেম্বার রবীন্দ্রনাথ কবে নোবেল পুরস্কার পেয়েছে? 1913। ইয়েস, 1913। আর রবীন্দ্রনাথ মারা গেছেন কবে বলো অনামিকা? রবীন্দ্রনাথ ট্যাগর ডাইট, ক্যান ইউ রিমেম্বার? 1931. It was the year 1913 নোবেল পেল। আর ওই 3 আর 1টাকে উল্টে দাও, 1931, তখন ইনি মারা গেছেন। তাহলে ডাব্লিউ.বি. ইয়েটস রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ছিলেন এবং ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর এর লেখাগুলোর মধ্যে রয়েছে এনার, আমি কয়েকটা নাম দিয়েছি, এই যে দ্য উইন্ড অ্যামং দ্য রেডস, দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল, দ্য টাওয়ার, তারপরে আছে দ্য উইন্ডিং স্টেয়ার। এই মোটামুটি তার লেখাগুলো মডার্ন এজের লেখা। তারপরে আরেকজন রাইটার আমরা দেখব মডার্ন এজের, এই ম্যাক্সিমাম রাইটারকে তোমার পড়তে হবে কিন্তু সিলেবাসে। এই যে টমাস স্ট্রিন্স এলিয়ট, যেটাকে আমরা বলছি টি.এস. এলিয়ট। আর আগে পড়েছি তাহলে ভিক্টোরিয়ানে জর্জ এলিয়ট, এবার হচ্ছে টমাস স্ট্রিন্স এলিয়ট, টি.এইচ. এলিয়ট। ইনিও নোবেল পুরস্কার পেয়েছেন, মেবি, হ্যাঁ পেয়েছেন। এই যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইনি 1948 সালে। তাহলে ইনি জন্মগ্রহণ করেছিলেন 1888 আর মৃত্যুবরণ করেছিলেন 1965। তাহলে ইনি পোস্ট মডার্নেও ছিলেন, এই অল্প দিন আগে মারা গেলেন। ইনি কিন্তু ছিলেন একজন আমেরিকান বর্ন ব্রিটিশ পয়েট, কবি ছিলেন, কিন্তু আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন আর ব্রিটিশেও ছিলেন অনেক দিন। তো ইনি শুধু কবি ছিলেন তা না, ইনি এসে লিখছেন, পাবলিশার ছিলেন, প্লে রাইট, নাটকও লিখছেন, লিটারারি ক্রিটিকও লিখছেন, এডিটর ছিলেন, মানে এক কথায় মাল্টিজিনিয়াস ম্যান ছিলেন ইনি, টি.এস. এলিয়ট।
এই জন্যই নোবেল পেয়েছেন। তো টি.এস. ইলিয়ট এনার যে বিখ্যাত লেখাগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, এখানে দিয়েছি আমি ওয়াস্টল্যান্ড, সবচেয়ে দামি লেখা তার, বিখ্যাত, পড়তে হবে, আমাদের সিলেবাসে আছে। তারপরে রয়েছে দ্য হলো ম্যান, তারপরে অ্যাশ ওয়েন্সডে, তারপরে রয়েছে দি ককটেইল পার্টি, হ্যাঁ, মার্ডার ইন ক্যাথড্রাল। তো এই মোটামুটি তার লেখাগুলো এগুলো আছে কয়েকটা, তার মধ্যে ওয়াস্টল্যান্ড মনে রাখলেই সবচেয়ে হয়ে যায়, বা ককটেইল পার্টি বা হলো ম্যান, যেগুলো সহজ নাম আছে মনে রাখবা। ইনি তাহলে নোবেল পেয়েছেন, না 1948 গিয়ে, সালটা মনে না রাখলেও হবে, কিন্তু জাস্ট নোবেল পেয়েছেন এটা মনে রাখতে হবে। তাহলে দুজন রাইটার দেখলাম আমরা, একজন W.B. ইয়েটস নোবেল পেয়েছিলেন, আবার এই টমাস স্ট্রেঞ্জ ইলিয়ট, টি.এস. ইলিয়টও নোবেল পেয়েছিলেন। তারপরে এই যে আমাদের সেই জিনিয়াস ম্যান, মানে জর্জ বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শ, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে জিবি শ। ইনি মডার্ন এজের রাইটারের মধ্যে একজন অত্যন্ত দাপুটে রাইটার। এই যে ইনিও নোবেল পুরস্কার পেয়েছেন, দেখো, ইনি 1925 পেয়েছেন। তার মানে তখন ইংরেজিতে এই মডার্ন এজে এসে নোবেলের হিরিক। তাহলে এখানে ইনি জন্মগ্রহণ করেছিলেন 1856 আর মৃত্যুবরণ করেছিলেন 1950। ইনি কিন্তু পোস্ট মডার্নও পেয়েছেন, মানে এলিজাবেথ টুকু পেয়েছেন ইনি, জর্জ বার্নার্ড শ। তাহলে ইনি কিন্তু এই যে আইরিশ ছিলেন, ইনিও আয়ারল্যান্ডের লোক, ইংল্যান্ডের নয়। ইনি কবিতা লিখতেন না, ইনি প্লে রাইট ছিলেন, ক্রিটিক ছিলেন, তারপরে ইনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, মানে রাজনীতিও করতেন আর কি ইনি। তো ইনি নোবেল পুরস্কার পেয়েছেন। এর লেখার মধ্যে রয়েছে এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, যেটা তোমরা সেকেন্ড ইয়ারে পড়লা অলরেডি কয়েকদিন আগে। তারপরে ম্যান অ্যান্ড সুপারম্যান, হ্যাঁ, এগুলো হচ্ছে তার মেজর লেখা। আরও কিছু রয়েছে এখানে দিয়েছি আমি, এই যে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, হ্যাঁ, এটা একটা। তার মধ্যে তারপরে রয়েছে দ্য ডক্টরস ডেলিমা, এই লেখাগুলো তারও রয়েছে। তার মধ্যে সবচেয়ে দামি লেখা হচ্ছে যে ম্যান অ্যান্ড সুপারম্যান, এটা আমরা এখনও পড়িনি, পড়বো, হ্যাঁ। তারপরে প্যাগমেলন, এটাও ইম্পর্টেন্ট লেখার মধ্যেই আছে। সেইন্ট জন, তার অনেকগুলো লেখা আমি দিয়েছি এখানে আর কি, জর্জ বার্নার্ড শয়ে। তোমরা মনে রাখবা ম্যান অ্যান্ড সুপারম্যান একটা, আরেকটা মনে রাখবা আর্মস অ্যান্ড দ্য ম্যান, তাহলেই তোমাদেরকে আটকানো যাবে না ইনশাল্লাহ। তারপরে চলে আসো রোমান্টিক পোস্ট মডার্নের এজের রাইটার আরেকজন রয়েছেন, এই যে স্যামুয়েল ব্যাকেট, এনারও পড়া পড়তে হবে তোমাদের। তো স্যামুয়েল ব্যাকেট, ইনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1906 আর মৃত্যুবরণ করেছেন এই অল্পদিন আগের ঘটনা 1989। এই অল্প দিন বলতে তাও 30+ ইয়ার্স। ইনি আইরিশ নোবেলিস্ট ছিলেন, প্লে রাইট, নাটকও লিখতে, ওই যে অ্যাবসার্ড ড্রামা হয়ে গেছে। এই যে ইনি শেক্সপিয়ার লিখেছেন 37 প্লেজ, ইনি অনেকগুলো লিখেছেন, কিন্তু 60 প্লেজ, 60-র উপরে লিখা আছে এনার, মেবি আমার জানা মতো। তারপরে এই যে আরেকজন রাইটার আছেন, যেটা আমরা পড়েছি অলরেডি, জেমস জয়েসের পড়া পড়লাম, অ্যারাবি ফার্স্ট ইয়ারে পড়েছি। তাহলে ইনি জন্মগ্রহণ করেছেন 1882, মৃত্যুবরণ করেছেন 1941, মানে ইনি পোস্ট মডার্নও ছিলেন। ইনিও ছিলেন একজন আইরিশ নভেলিস্ট, আয়ারল্যান্ডের মানুষ, শর্ট স্টোরি রাইটার ছিলেন ইনিও, পয়েটও ছিলেন, কবিতাও লিখছেন, টিচার ছিলেন, লিটারেরি ক্রিটিকও ছিলেন, অনেক রকম গুণে গুণান্বিত। এই জেমস জয়েস মোটামুটি ইনি 20th সেঞ্চুরির একজন ভালো রাইটার ছিলেন। তাহলে এখন কিন্তু আমরা মডার্নেস আর পোস্ট মডার্ন দুটোকেই বলছি 20th সেঞ্চুরি লিটারেচার। আগামী ক্লাসে জিজ্ঞেস করলে উত্তর দিবা সুন্দর করে। এনার লেখাগুলোর মধ্যে রয়েছে ইউলিসিস, আমাদের সিলেবাসে পড়তে হবে, হ্যাঁ। তারপরে এই যে ডাবলিনার্স পড়েছে অলরেডি, ডাবলিনার্স আছে, ডাবলিনার্স, এই ডাবলিনার্স আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি। ডাবলিনার্স থেকে, ডাবলিনার্সেরই একটা শর্ট স্টোরি অ্যারাবি ফিকশন, অ্যারাবিটা ডাবলিনার্স থেকে নেয়া। ডাবলিনার্সে অনেকগুলো শর্ট স্টোরি রয়েছে, তার মধ্যে অ্যারাবি একটা। তো ইনি অনেক লেখা লিখেছেন, আমরা পড়তেওছি এনাকে, আরও পড়বো সামনে। ইনিও মডার্নেজ অ্যান্ড পোস্ট মডার্ন দুটোরই রাইটার, ইনি রাইটার, পয়েট, হ্যাঁ, এভরিথিং। তারপরে চলো তাহলে আমরা যাই পরেরটায়। এটা হচ্ছেন এই যে ডরোথি রিচার্ডসন, ইনি জন্মগ্রহণ করেছিলেন 1873, মৃত্যুবরণ করেছেন 1957। ইনি কিন্তু ব্রিটিশ। তাহলে আমরা দেখো মডার্ন এজ বা পোস্ট মডার্নে এসে ব্রিটিশরা হারাই যাচ্ছে। এখানে আমেরিকান রাইটাররা, আয়ারল্যান্ডের রাইটাররা জায়গা করে নিয়েছে অনেকেই। আমেরিকান রাইটার, ব্রিটিশ রাইটারও আছে, রাইটার তো দেখাচ্ছি 8-10 জনকে, কিন্তু আছে তো 100+, হিউজ রাইটার্স রয়েছে না। তাহলে ইনি ব্রিটিশ অথর ছিলেন, জার্নালিস্ট ছিলেন ইনি। এনার অটোবায়োগ্রাফিক্যাল একটা লেখা রয়েছে, সেটা হলো এই যে পিলগ্রিমেজ, এটা সবচেয়ে দামি লেখা এনার, এই ডরোথি রিচার্ডসনের পিলগ্রিমেজ।
পরে কথা বলছি। তারপরে হচ্ছে পিলগ্রিমেজ, এনার রাইটিংসের মধ্যে এটা একটা দামি রাইটিংস। ইনি নোবেল পুরস্কার পাননি দেখা যাচ্ছে, আর খুব একটা নাম ফোটাতে পারেননি। আমার সাহিত্যগুলো আমাদের লিটারেচারে যেটা অনার্স টু মাস্টার্স পর্যন্ত এনার হয়তো বা দুই একটা পড়তে পারি আমরা, ডরোথি রিচার্ডসন, মেবি মাস্টার্সে গিয়ে বা ফোর্থ ইয়ারে গিয়ে পাবো আর কি। তারপরে আরেকজন আসো, এই যে ডাইলান থমাচ। এই ডাইলন থমাচ ইনি জন্মগ্রহণ করেছিলেন 1914, মৃত্যুবরণ করেছিলেন 1953। ইনি একজন পয়েট ছিলেন, আবার রাইটারও ছিলেন। হ্যাঁ, তারপরে এনার ইম্পর্টেন্ট লেখাগুলোর মধ্যে এই যে ডো নট গো টু জেন্টল, দ্যাট গুড নাইট। হ্যাঁ, এটা মূলত এনার লেখাগুলো হচ্ছে অ্যাডাল্টহুড মানে সেক্সুয়াল ম্যাটারকে নিয়েও লিখছেন ইনি। কারণ আমরা তো এই সময় আসলে দেখেছি সাহিত্যটা অনেক বিস্তৃত, এখন এখন সব রকমের ব্যাপার নিয়েই লেখা হচ্ছে। তার মধ্যে ইনি ওই টাইপের লেখাই বেশি লিখছেন। তারপরে এ চাইল্ডস খ্রিস্টম্যাচ, হ্যাঁ, লেখা ইয়াং ডগ দেখতে পাচ্ছি আমরা, আর্টিস্ট। নিউ ইয়র্ক সিটিতেই ছিলেন ইনি, জন্মগ্রহণ করেছিলেন, যদিও মেবি ইনি এই আমেরিকাতেই, কিন্তু রাইটার ছিলেন ইংলিশ রাইটার এক কথাই। তারপরে এনার পপুলার আর কিছু নেই তেমন একটা। ইনি আরেকটা সবচেয়ে বড় এনার পপুলার ব্যাপার ছিল এনার এই যে বিবিসি রেডিও, যেটা আমরা এই বিবিসি রেডিওতে কিন্তু ইনি নিয়মিত কাজ করতেন, রেকর্ডিং করতেন। বিবিসি রেডিওর ব্রডকাস্ট করা, এগুলোর পিছনে ইনি কিন্তু একটা ভূমিকা রেখেছিলেন। লেখালেখির পাশেও এনার ওই বিবিসি তে এনার ভয়েস দেয়া ছিল, ভয়েস বা বিভিন্ন ব্যাপার উপস্থাপন, বিবিসি রেডিওর সঙ্গে ইনি কানেক্টেড ছিলেন আর কি। তাহলে মোটামুটি আমরা দেখে নিলাম এই 8টা রাইটার। মনে রাখবা, পোস্ট মডার্ন আর মডার্নে রাজারানির ব্যাপারটাও দেখালাম আর সাহিত্যকর্মও দেখালাম। হ্যাঁ, এখন এনি মোর কোশ্চেন কিরে?